আপনি গুরুদেবকে বুঝিয়ে বলুন না কেন আমি ওই জমিতে মায়ের মন্দির প্রতিষ্ঠা করতে চাইছি। আমি ঠিক গুরুদেবকে বুঝিয়ে কইতে পারছি না। মল্লিক মশাই, আপনি গিয়েও না জলযোগের ব্যবস্থা করুন, যান। আগে রানী। বসুন চাটুর্য মশাই। বলুন, কি বলবেন? শাস্ত্রী মশাই তো বলছেন ওই জমিতে মন্দির হতে পারে না। কি জানেন, আমি চাই না কোনো অনাচারের ফলে এই পরিবার অপরাধী হোক। সেই জন্যই আমি ছুটে এসেছি। গুরুদেব, এই বিষয়ে আমি খুব বেশি জানি না, কিন্তু এটুকু বলতে পারি যে ওই জমি তন্ত্র সাধনার উপযুক্ত, কুর্মাকৃতি জমি। সেখানে তন্ত্র মতে সাধনা করলে সিদ্ধি লাভ নিশ্চিত। আমি ঠিক বুঝতে পারছি না মা, কি বলবো আমি। এটা যেমন বুঝতে পারছি যে তোমার উপর মায়ের আশীর্বাদ আছে, সেই জন্যই তুমি এত সব কাজ করতে পারছো। আবার অন্যদিকে শাস্ত্রী মশাইরা ক্ষিপ্ত হয়ে আছেন। তারা যদি শেষ পর্যন্ত মন্দির উদ্বোধন হতে না দেন, তাহলে তো এত পরিশ্রম, এত বাধা বিপত্তি সব চলে যাবে। সেই জন্যই তো আমি আপনার কাছে যাচ্ছিলাম গুরুদেব, যাতে আপনি একবার বাউন সমাজের সাথে কথা কন। হ্যাঁ, কথা বলার প্রয়োজন আছে বই কি। ওরা বলছেন ওই জমিতে অন্য ধর্মের চর্চা হতো, কিন্তু ওই জমি থেকেই তো বান রাজা দক্ষিণেশ্বর শিবের লিঙ্গ খুঁজে পেয়েছিলেন। রানীমা, আপনি যখন মায়ের মূর্তি স্থাপন করবেন তখন মায়ের ভৈরব স্থাপনের কথাও ভাববেন। ভাববো বই কি ঠাউর, নিশ্চয়ই ভাববো। আপনারাই যে আমাকে পথ দেখাবেন, কিন্তু গুরুদেব, আমি বাউন সমাজকে সামাল দেব কি করে? আমি একটা কাজ করি মা, তীর্থে যাবার আগে শাস্ত্রী মশাইয়ের সঙ্গে দেখা করে বলে যাই, এখনই যেন কোনো গোল তারা না বাঁধান। আমি ফিরে এসে এ বিষয়ে তাদের সাথে কথা বলবো। প্রয়োজন পড়লে বিতর্ক সবার আয়োজন করতে হবে। বিধান তো নানান রকমের হয়, এক প্রকার তো নয়। চাটুর্য মশাই, কি বলেন? ডাক্তারবাবু, আপনি ওকে এখন কেমন দেখছেন? ভয়ের কোনো কারণ নেই তো? ওর তো কাশি সারছেই না। ভয়ের কিছু নেই, তবে শরীর স্বাস্থ্য একটু দুর্বল। উনি জোর করে কাজকর্ম শুরু করেছিলেন নিশ্চয়ই? না না ডাক্তারবাবু, সেসব কিছু নয়। গোপাল, তুই কিছু কথা বলিস না, উনি যা বলছে শোন। আচ্ছা ডাক্তারবাবু, বলছি এখন কি করা উচিত? দেখুন, আমার মনে হয় হাওয়া বদলে যেতে পারলে শরীর সার্থক। দেখুন না, সেই ব্যবস্থা করা যায় কিনা। ছোটকু কি? ও ছোটকু কি? গোপালের নাকি শরীর ভালো না, আমাকে তোমরা কেউ কিছু জানাও নাকি? ওই তো ডাক্তারবাবু,
ডাক্তারবাবু কেমন দেখলেন? ভয়ের কিছু নেই তো? না রানীমা, ভয়ের কিছু নেই, তবে আমি হাওয়া বদলের কথা বলছিলাম। দেখুন না, যদি সেই ব্যবস্থা করা যায় খুব ভালো হয়। না না ডাক্তারবাবু, আমার সেসবের কোনো প্রয়োজন নেই। আমি তো বলছি আমি সুস্থ আছি। ভোপালের জন্য যা করার প্রয়োজন আমরা নিশ্চয়ই করব। আজ্ঞে রানীমা, আমি তাহলে আসি। আপনি আসুন আমার সঙ্গে। এখন কেমন বোধ করছো বাবা? আর জ্বর আসেনি তো? না না দিদমা, আমি না মা, এখন জ্বর জ্বারে নেই। তবে তোমার এই নাতি তো কারো কথা শোনে নে, অসুখে পড়লে তোকে সামাল দেওয়া যায় না। তো অসুখটা কেন হয়েছে সেটা ক চটকু কি? সেটা কেন মায়ের সম্মুখে এড়িয়ে যাচ্ছিস তুই? হ্যাঁ শোনো মা, এই যে ভূপাল, সে রাতের বেলায় কমলা আর পেশন্নকে নিয়ে পালা গান শোনাতে গেছিল। তুমি বোধ করি সেসব কথা জানো না। অবশ্য জানবেই বা কি করে, ও তো আমাদের কাউকে শুধোয়নি, নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে চলে গেছে। সে সময় রাতের বেলা ফেরার পথে মাথায় হিম পড়ে তার জ্বর হয়েছে। বদ দিদি, এখন এসব কথা তাক নে, পুরনো এসব কথা তুলে কি নাম কত? দিদমা, মিত্তির বাড়িতে পালাগান হচ্ছিল। আমি বৌঠান আর তোমাদের ছোট বউকে পালাগান শোনাতে নিয়ে গিয়েছিল। ওরা তো কখনো বাড়ির বাইরে বেরোন না। এতে যদি কোনো অপরাধ হয়ে থাকে তাহলে সে অপরাধ একমাত্র আমার। তুমি মাসিমণিকে বলো দয়া করে বৌঠানকে যেন কিছু না বলেন। এতে অপরাধের কি আছে গোপাল? তুমি কমলা আর পেশন্নকে একটুখানি আনন্দ দিতে চেয়েছো, এই তো। জানো তো দাদু ভাই, তোমাদের দা মশাইও না এমন দ্বারার মানুষই ছিলেন। দিদি অর্থাৎ তোমাদের দা মশাইয়ের বড় বৌঠান, তিনি তো বেদবা মানুষ ছিলেন। তিনি আমাদের ভারী স্নেহ করতেন, জানো তো। একবার তোমাদের দা মশাই আমাকে জোর করে তালুকে নিয়ে যাচ্ছিলেন, তার সাথে দিদিকেও নিয়ে গিয়েছিলেন, জানো তো। সকলের সাথে কথা কয়। দিদি সে কি আনন্দ! আসলে কোনো কালে অমন করে বাইরের দৃশ্য দেখেননি তো। ও মা, বাইরের দুনিয়াটা কত সুন্দর, তাই না রে বউ? হ্যাঁ, কেমন সবুজ মাঠঘাট, ক্ষেত। আমি তো সেই কোন ছোটবেলায় শোরঘরে ঢুকেছি, তারপরে তো আর কোনোদিনই বাইরে বেরোইনি। এই পৃথিবীতে কত হাওয়া বাতাস আলো চারিদিকে, বল। আমি বলি কি ছোটকো কি, ভোপাল আর সব নাথিরা বরং রজবপুরের তালুক থেকে কদিনের জন্য ঘুরে আসুক, তাহলে ওদের একটু আও বদল হবে। আর সাথে বরং আমার নাত বউরাও যাক। তুমি কি কও পদ্ম? দেখো মা, আমার মনে হয় না আমার ময়ন তার বউকে নিয়ে যেতে চাইবে। আর দেখো, এসব হচ্ছে সাহেবী আদব কায়দা, তা সেসব মেনে যদি ছোটকুকি আর মতুর বাবু ভূপালের সঙ্গে তার বউকে পাঠাতে চাই তো পাঠাক, কিন্তু আমি এসব কথা কই বাবা আমার ময়নকে চটাতে পারবো না। মাসিমণি, মাসিমণি বলছিলাম যে আমি যদি মহেন দাদাকে রাজি করাই তাহলে নিশ্চয়ই তোমার কোনো আপত্তি থাকবে না। দেখো মাসিমণি, এরকম সুযোগ তো বারবার আসে না, বলো। আর দিদমা, আমরা সকলে তোমার প্রস্তাবে রাজি। কি রে ভূপাল, হাওয়া বদলে যাবি তো? আয় আয়, তাড়াতাড়ি আয়, আরে তাড়াতাড়ি আয়। আচ্ছা আচ্ছা শোন দারিকা, তুই কিন্তু ভেতরে গিয়েই বৌঠানের যাওয়ার কথা মহেন দাদার সামনে তুলবি না। না 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 না, আমি কিচ্ছুটি বলবো না যদু দাদা, যা বলার তুমি বলো। থাক থাক, হয়েছে। আমার বাদামের শরবত তৈরি হয়েছে, নিয়ে আসবো। যাও। আর শোনো,
মায়ের কিছু লাগবে কিনা একবার দেখে এসো। সেদিনের পর থেকে তোমা কোনোভাবেই কথা বলছেন না। আমি তো 10 বার ক্ষমা চেয়েছি, কিন্তু যাও তুমি বাদামের শরবতখানা নিয়ে এসো। ময়ন দাদা, আসবো? আরে যদু, আয় 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 ভাই। ওমা, দাড়িকাও এসেছিস? আয় আয় আয়। কিছু হয়েছে নাকি রে? ওমা, মহেন দাদা তুমি কি করে বুঝলে? বড় একটা, তুই এদিকে আসিস না তো। যদু, ভালোই করেছিস তোরা এসেছিস। বলছিলাম যে আমি না অনেকদিন ধরেই ভাবছিলাম তোকে কিছু একটা কথা বলবো, বলে উঠতে পারছিলাম না। কি বলতো আসলে, এই বাড়িতে তেমন তো আর হইচইটা হয় না। ওই দিদমা যবে থেকে মন্দির নিয়ে পড়েছেন তবে থেকে, আর গান বাজনা সে তো প্রায় উঠেই গেছে। যদু, হ্যাঁ বলছি যে তোকে একটা কথা বলি, এবারে তোরা একটা গান বাজনার ব্যবস্থা কর না। না না, তোদের কিছু করতে হবে না, সব দায় দায়িত্ব আমার। আর কমলা, সকলের জন্য বাদামের শরবত নিয়ে এসো। যাও 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 যাও। মহেন দাদা, তোমার সব ইচ্ছে পূরণ হতে চলেছে। দিদমা আমাদের সকলকে রাজপুরের তালুকে পাঠাচ্ছেন, আর ভোপালের হাওয়া বদলের খুব প্রয়োজন। ডাক্তারবাবু বলেছেন রজবপুরে একখানা জঙ্গল আছে, সামনে একটা নদীও আছে, বেশ তাজা হাওয়া। বলিস কি রে? আরে হ্যাঁ মহেন দাদা। বাবা বাবা বাবা, তাহলে তো এই জঙ্গলে শিকারও করা যাবে। আর দত্তবাড়ির মেজো ছেলে একখানা হরিণ শিকার করে খুব বড় বড় কথা বলে বেড়াচ্ছে, এবারে আমিও শিকার করব। সে তো বুঝলাম মহেন দাদা, কিন্তু শুধু তুমি একাই যাবে? মানে আমরা সকলেই তো যাব। এই নাও। ওই দেখো বাদামের শরবত। আহ, কি অসাধারণ বানিয়েছেন বৌঠান। মহেন দাদা, যে যাই বলুক, এমন শরবত যদি ওখানে না পাওয়া যায় তাহলে কিন্তু আমাদের আনন্দটাই মাটি। কি বলিস দারিকা? একদম ঠিক কথা বলেছো যদু দাদা। তা ঠিক কথাই বলেছিস তো তোরা। কমলা সুন্দরী যদি আমার সাথে ওখানে না যায় তাহলে তো আমার ভারী সমস্যা হবে। জামা কাপড়, জুতো আর শরবত। হ্যাঁ আচ্ছা দাঁড়া, আমি মার সাথে গিয়ে কথা বলে আসি। হ্যাঁ না না, আমি কোথাও যাব না। যাবে না মানে? তোমাকে যখন আমি বলেছি যাবে, তখন তোমাকে যেতেই হবে। আমি মার সাথে গিয়ে কথা বলবো। কিন্তু আপনি বুঝছেন না। আমি কি বুঝছি আর না বুঝছি তুমি আমাকে বলে দেবে? তোরা দাঁড়া, আমি কথা বলে আসছি। এমন কেন করলে ঠাকুরপো? বৌঠান বৌঠান, আপনি দয়া করে না বলবেন না। আপনি না গেলে আমরা তো আনন্দ করতে পারবো না। আর দিদমা আমায় বললো যে প্রসন্ন যাচ্ছে। দিদমা আপনার কথাও বলেছিলেন, কিন্তু কিন্তু মাসিমণি আর মহেন দাদা রাজি হবে কিনা সেটা ভেবে। যাই হোক বৌঠান, আপনি আমাদের সঙ্গে যাবেন, আর কোনো না শুনবো না আমরা। বৌঠান বৌঠান, চলুন না আমাদের সঙ্গে। আচ্ছা, আমাদের জন্য চলুন। কই গো? হ্যাঁ, সব কোথায় তোমরা? এই দেখো গো, দেখো আমি পড়েছি গো, পড়েছি আমি। ও মিত্তির মশাই, মিত্তির মশাই, ও মিত্তির মশাই, গিন্নিমা গো, এই দেখো আমি এসেছি গো। সব কোথায় তোমরা? হ্যাঁ ও মা, ছোট ঠাকুর যে পড়েছে না? হ্যাঁ গো, হ্যাঁ আমি পড়েছি গো, পড়েছি। এটা তোমরা সকলে ভালো তো? আগে ছোট ঠাকুর, তুমি এসেছো? বাহ বাহ বাহ, তোমার শরীর সুস্থ তো? ওই দেখো, আমার আবার কি হয়েছে গা? কি হয়েছে আমার? কিচ্ছু হয়নি গো। মাঝখান থেকে ওই পালা গানটাই ঠিক করে শেষ হলো না গো। ও মা, সে কি কথা? তোমার পালা কত মানুষ দেখেছে, কতজন তো কেঁদে ভাসিয়েছে ঠাকুর। তবু পালা গানটা শেষ তো হলো নে। যাক, যাওয়া তা হয়ে গেছে। আমি এখন রঘুবীরের কাছে যাই। ও গিন্নিমা, গিন্নিমা, সকাল থেকে রঘুবীরকে সাজানো হয়েছে তো, বলি ওই ফুল চন্দন সব জোগাড় করে রেখেছো তো? হ্যাঁ বলি, ও মিত্তির মশাই, মিত্তির মশাই গো, নতুন ঠাকুর মশাই তেনাকে তো দেখছি না। আচ্ছা বাপু, আচ্ছা আমি গিয়ে দেখছি, আমি গিয়ে দেখছি। রঘুবীর গো, আমি পড়েছি গো, পড়েছি আমি। যাও ছোট ঠাকুর, যাও। তোমার রঘুবীর তোমার জন্যই অপেক্ষা করছি। যাও।
বলছি শুনছেন গা, পিসিমা তো কয়ে গেলেন গুরুদেব এসে ছোট ঠাউরের পুজো না দেখা পর্যন্ত তেনাকে যেন ঠাউর ঘরে ঢুকতে দেয়া না হয়। আপনি একটু দেখবেন, পিসিমাকে আবার সামলাতে হবে। কাল যে আবার গুরুদেব আসছেন। তুমি এসব ভেবো না গিন্নি, সব ঠিক হয়ে যাবে। আছে যার হৃদয়ে তুমি, তার লাভ কি সামান্য ধনে, থাকতে পারি যেন সদা রঘুবীরের চরণে, রঘুবীরের চরণে, রঘুবীরের চরণে। যে ফলে মানব জনম লোভেছি শরীর, সে ফল ফলছে রামকল্প বৃক্ষে, আমি কেন হব অধীর, আমি কেন হব অধীর। সংসার যে ধোকার টাটি, মরতে হবে মরণে, থাকতে যেন পারি সদা রঘুবীরের চরণে, রঘুবীরের চরণে, রঘুবীরের চরণে। শ্রীরাম কল্প তরু মূলে রয়, ফলের অভাব আমার কই। শ্রীরাম কল্প তরু মূলে রয়, ফলের অভাব আমার কই। হাসি খেলি নাচি গাই, হাসি খেলি নাচি গাই, রাম নামে জীবন কাটাই। সংসার ফলে নাই গো রুচি, সংসার ফলে নাই গো রুচি, রাম জপি শয়নে স্বপনে, থাকতে যেন পারি সদা রঘুবীরের চরণে, রঘুবীরের চরণে, রঘুবীরের চরণে, রঘুবীরের চরণে। কি গান শোনালে ঠাকুর, মনটা একেবারে ভরে গেল। কর্তামশাই, কর্তামশাই, গুরুদেব এসেছেন, উনি ভয়ানক রেগে আছেন। সে কি, গুরুদেব আজ হঠাৎ এলেন? ওনার তো আগামীকাল আসার কথা ছিল, কোথায় তিনি? শুনছেন? একটু বুঝে শুনে কথা কইেন। শুনলেন তো, তিনি নাকি ভয়ানক রেগে আছেন, আবার কোনো অভিশাপ দিলে সব বনে সবে। তাই তো, সত্যি তো যদি কোনো অভিশাপ দিয়ে দেন। জয় রঘুবীর, জয় রঘুবীর রক্ষা কর। গিন্নি, তুমিও এসো। হ্যাঁ, আসুন না মশাই। হ্যাঁ গা গিন্নি মা, কে গা? তিনি আমাদের গুরুদেব হন গো। তিনি সাংঘাতিক রাগী। তিনি যদি কোনো সাপ সাপান্ত করেন তাহলে ভয়ানক সর্বনাশ হয়ে যাবে। বলি ঠাউর, আমি না যাই, আমি যাই গো ঠাকুর। গা
রেগে গেলে কেউ কি সাপ মান্নি করে নাকি? তাই আবার সে গুরুদেব। যাই, গিয়ে দেখে আসি।